মুখোমুখি অবস্থানে আছে। তুরস্কের যেহেতু মাস্টারমাইন্ড মিস্টার এরদোয়ান বসে আছেন, তিনি নরেন্দ্র মোদীকে একজন চাওয়ালা হিসেবে খুব নর্মাল কিছু গুগলিতে আটকাবার চেষ্টা করছেন। কি রকম? ভারতীয়রা আজারবাইজান এবং তুরস্কে যাবে না, নিষিদ্ধ করে দিয়েছে ভারত, কোনো পণ্যও কিনবে না। এবং এরদোয়ানের মেয়ে জামাতা, তিনি একজন বড় ব্যবসায়ী, তার প্রতিষ্ঠান সারা পৃথিবীতে কাজ করে, ভারত তাদের নিরাপত্তা তুলে নিয়েছে। তো এরকম অনেকগুলো পরিস্থিতির আলোকে এরদোয়ান খুব কৌশলে তারা একটি গ্রেটার বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন, যার নাম দিয়েছেন সালতানাতি বাংলা। যখন ভারত আরাকান, মিয়ানমারের কিছু অঞ্চল, বাংলাদেশের কিছু অঞ্চল দখল করে গ্রেটার ভারত পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী বা বিজেপি বা আরএসএস, তখন তাদেরকে এন্টি গেমে ফেলছেন মিস্টার রজব তৈয়ব এরদোয়ান। তিনি কি করছেন? তিনি এই তথ্যগুলো কিন্তু ইন্ডিয়ান টাইমস এবং ইকোনমিক্স টাইমে আসছে, এগুলো আমার নিজের তথ্য না। ইতিমধ্যে হয়তো বাংলাদেশের অনেক গণমাধ্যমে আপনারা পেয়ে গেছেন অথবা পাবেন, আজকে না পেলে কালকেও পাবেন। ভারতের এই গণমাধ্যমগুলো দাবি করছে রজব তৈয়ব এরদোয়ান তিনি বাংলাদেশ থেকে ইসলামিস্ট একটা গ্রুপকে আঙ্কারায় নিয়ে গেছেন এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বা তরুণদের মধ্যে, উঠতি বয়সের শিক্ষিত তরুণদের মধ্যে একটি মেসেজ পৌঁছে দিচ্ছে, সেটি হলো সালতানাতি বাংলা। অর্থাৎ 1352 থেকে 1538 পর্যন্ত পৃথিবীতে মুসলিম সাম্রাজ্যের যে উত্থানগুলো ঘটেছে সেই রূপে এরদোয়ান ফিরতে চাইছেন। আর সেই বাংলার হিস্ট্রিতে, বাংলা মোগল আমল বলেন বা আমরা যে ইতিহাসে পড়েছি, 1352 থেকে 1538 পর্যন্ত এই বাংলা মুসলিম শাসন ছিল, মানে আমাদের এই উপমহাদেশে। এটাকে ফিরিয়ে আনতে চাইছেন রজব তৈয়ব এরদোয়ান। তিনি আরাকানের একটি অঞ্চল নিতে চাইছেন। তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চল, যেটাকে বলি বিহার, উড়িষ্যার, ঝাড়খণ্ড, এই অঞ্চলগুলোতে বাংলাদেশের সাথে সম্পৃক্ত করে গ্রেটার বাংলাদেশ করতে চাইছে। খুব মন দিয়ে শুনবেন এই তথ্যগুলো। ভারতের গণমাধ্যম বলছে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দখলে নিয়ে এরদোয়ান গ্রেটার বাংলাদেশ গড়বেন। সেখানে যোগ দিবে বিহার, উড়িষ্যার, ঝাড়খণ্ড সহ আরো অনেক অঞ্চল, পাশাপাশি আরাকান, মিয়ানমারের আরাকান সহ আরো বেশ কিছু অঞ্চল, আর বাংলাদেশ তো আছে। এখানে সহযোগিতা করবে কে? আফগান, পাকিস্তান, আমাদের নিকট মুসলিম রাষ্ট্রগুলো, আর মিত্র রাষ্ট্র হিসেবে চীন সহ আরো কিছু দেশ থাকবে, যারা ভারতের সঙ্গে যাদের বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে। তো এরদোয়ান তিনি নরেন্দ্র মোদীর সাথে এবার প্রকাশ্যে বড় ফ্রেমে লড়াইতে জড়িয়ে যাচ্ছেন। আর সেটা মাইন্ড গেম না, এটা কূটনৈতিক গেম না, সেটা সরাসরি ভূখণ্ডে আঘাতের গেম। আসেন, ভারতের গণমাধ্যম বলছে টার্কিশ ইয়ুথ ফেডারেশন তারা এই টার্গেটে, সালতানাতি বাংলা টার্গেটে ইতিমধ্যে টার্কিশের মানে তুরস্কের ইস্তানবুল এবং আঙ্কারাতে প্রোগ্রাম করেছে। সেখানে বাংলাদেশিরা উপস্থিত ছিল এবং ঢাকাতে এই টার্কিশ ইয়ুথ ফেডারেশনের ব্যানারে প্রোগ্রাম হয়েছে, যদিও আমার চোখে পড়েনি। তো এখন তারা চাইছে ভারতের 7 সিস্টারকে যে কোনো ভাবে কবজায় নিয়ে এ অঞ্চল নিয়ে গ্রেটার বাংলাদেশ করবে এবং সেটা সালতানাতে বাংলা হবে। ইসলামিস্ট বা ইসলামিক আদলে মুসলিম সাম্রাজ্য, আমরা এটাকে বলতে পারি মুসলিম সাম্রাজ্য, যেমন অটোমান এম্পায়ার, আমরা যেটা বলি সেলজুক, আব্বাসীয়, এরকম যে আমাদের এম্পায়ার গুলো ছিল বা আমাদের যেই সাম্রাজ্যগুলো ছিল, ঠিক সেই টাইপের একটা সাম্রাজ্য গড়ার প্রত্যয় এরদোয়ান কাজ করছেন। ঠিক এই বিষয়টি এখন নরেন্দ্র মোদীর মাথা ব্যথার কারণ হয়ে গেছে। ভারতের গণমাধ্যম বলছে, পুরো কথাগুলি ভারতের গণমাধ্যম। এখন আমাদের জন্য আসলে কঠিন কি আসছে সামনের দিকে। ভারত যখন বলছে রজব তৈয়ব এরদোয়ান তিনি ভারতকে ভাঙতে চাইছেন, 7 সিস্টার ভাঙতে চাইছেন, মিয়ানমার ভাঙতে চাইছেন এবং সেটা বাংলাদেশে সম্পৃক্ত করে গ্রেটার বাংলাদেশ করবেন,
তার মানে ভারতে কোনো কূটবুদ্ধি বা কূটচাল এর মধ্যে আছে, ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি। এবং টার্কিশ ইয়ুথ ফেডারেশন নামে আদৌ কোনো ফেডারেশন আছে কিনা আমি জানি না। এটা হয়তো তুরস্কের বিশ্লেষকদের সাথে শিগগিরই কথা বলে আরো ক্লিয়ার করতে পারবো। যদি বিষয়টা সত্য হয় অবশ্যই এটি পজিটিভ ব্যাপার। এখন দাঁড়াচ্ছে কি তাহলে? ভারত যখন ভারতের মুসলমানদেরকে বিতাড়িত করে পুশিং করতে চাইছে বাংলাদেশ, পাকিস্তান বা নিকট মুসলিম কান্ট্রিগুলোতে, 30-40 কোটি মুসলিমকে ভারত থেকে বের করে কোথায় পুশিং করবে ভারত? এটা পসিবল? ইম্পসিবল। তাই তারা পাকিস্তানের সাথে একটা লড়াইতে জড়িয়ে পড়লো। অনাকাঙ্ক্ষিত না, এটা পরিকল্পিত। পেহেলগাঁওতে কেউ অ্যাটাক করেনি, কোনো মুসলিম অ্যাটাক করেনি। এটা র এবং আরএসএস ভার্সেস বিজেপি, ভার্সেস না, প্লাস প্রো বিজেপি। এবং বড় বড় গণমাধ্যমের তথ্য এগুলি স্পষ্ট হয়ে গেছে। পাকিস্তান চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে যে একটি প্রমাণ হাজির করো মিস্টার নরেন্দ্র মোদী যে আক্রমণে মুসলিম কিংবা পাকিস্তান জড়িত। প্রমাণ করতে পারেনি। স্বয়ং মার্কিন গণমাধ্যমগুলো, বিবিসি, সিএনএন এর মতো গণমাধ্যমগুলো, রয়টার্স, এপির মতো গণমাধ্যম বলছে পাকিস্তানের সম্পৃক্ততার কোনো নজির পাওয়া যায়। তারপরও অপারেশন সিঁদুর শুরু করে এবং তুরস্ক ও চীনের বড় রকম সাপোর্টে পাকিস্তান যে রিটালিয়েট করেছে বড় ধরনের, এটা ভারত কল্পনা করেনি। শেষ পর্যন্ত ভারত যখন উত্তম জবাবটা পেয়ে গেল তখন তারা দিশেহারা হয়ে গেল। এখন তারা নতুন ভাবে নামতে চাইছে। তাই পশ্চিমা দুনিয়াকে বার্তা দিচ্ছে ভারত, পাকিস্তান যে কোনো সময় নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবে। এবং যেই বুনিয়ান মাসুরস যেটা পাকিস্তান অপারেশন করেছে সেখানে তারা নিউক্লিয়ার ওয়ারহেড ব্যবহার করেছে। এটা মিথ্যে। এই মিথ্যেটা দিয়ে ভারত পাকিস্তানের নিউক্লিয়ারের অনুমোদন নিতে চাইছে। মূলত বিষয়টা হলো ক্লিয়ার এখানে। আসেন তারপরের বিষয়টা কি? তারপরের বিষয়টা হলো যখন এই পরিস্থিতি তৈরি হচ্ছে দুটো দেশের মধ্যে, এরদোয়ানের বিষয়টা ক্লিয়ার করলাম। এখন দেখা যাচ্ছে নতুন আরেকটি মেরুকরণ, সেটা হলো লালমনিরহাট। বাংলাদেশের লালমনিরহাটে বেশ কয়েক দশক আগে ব্রিটিশ আমলে এখানে এয়ার বেস ছিল। পরবর্তী পাকিস্তান আমলে এটি চালু করা হয়। প্রায় 1166 বা 1150 একর জমি নিয়ে বিশাল একটি এয়ারবেস। এরপর এটি পড়ে থাকে ভারতের কারণে। অর্থাৎ ভারত বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, এরশাদের আমল বলি, কাউকে এই এয়ারবেসটি তৈরি করতে দেয়নি। কিন্তু প্রফেসর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর তিনি চীনকে দিয়ে এখানে একটি এয়ারবেস তৈরি করতে চান, যেটি শিলিগুড়ির খুব নিকটে কাছে। ভারতের গণমাধ্যম বলছে প্রফেসর ইউনূস ভারতের সেভেন সিস্টার ভাঙতে লালমনিরহাটে এয়ারবেস নিয়ে কাজ শুরু করেছেন এবং এই কাজটি হবে পুরোপুরি পাকিস্তানের চীনের সহযোগিতায়। আমার দেশের ভূখণ্ডে, আমার দেশের প্রয়োজনে, আমার দেশের বিমান বাহিনীর স্বার্থে এয়ারবেস করবে, ভারতের মাথা ব্যথা কেন? বলছে শিলিগুড়িতে ওদের বেজ আছে, তো বাংলাদেশের নিকটে। তো বাংলাদেশ যদি শিলিগুড়ির কাছে বা সেভেন সিস্টারের কাছে কোনো এয়ারবেজ করে, ওদের মাথা ব্যথার কারণ কি? ওরা কি বাংলাদেশকে অঙ্গরাজ্য মনে করে? একটা স্বাধীন রাষ্ট্র। এখানে শেখ মুজিব বলি, জিয়াউর রহমান বলি, বেগম জিয়া বলি, শেখ হাসিনা বলি, এরশাদ বলি, কেউ এয়ারবেসটিকে চালু করতে পারেনি। এখন যদি প্রফেসর ইউনূস করেন, এটি আমাদের দেশের জন্য খুবই খুবই খুবই, আমি বলবো যে আশাব্যঞ্জক। কারণ হলো আমাদের সেনাবাহিনীকে ওরা শাড়ি চুড়ি পরিয়ে বসিয়ে রেখেছে। আমাদের সেনাবাহিনী, রাজনৈতিক দলগুলো ওদের ইশারায় চলে, ওরা যেভাবে বলে সেভাবে চলে। ওরা ওইখান থেকে সিগন্যাল দিলে আমাদের এখানে রাজনীতিবিদরা কথা বলে। যত বড় বড় বাংলাদেশি নেতা বলেন, প্রধান দুটি দলের কথা ইঙ্গিত করে বলছি, এরা ভারতের ইশারা ছাড়া এক কদম চলতে পারে না। এরা এখনো মনে করে এদের ক্ষমতায় বসায় ওরা, ক্ষমতা থেকে নামায় ওরা। কিন্তু প্রফেসর ইউনূস সেই সিস্টেমটাকে ভেঙে দিতে চেয়েছেন, ভেঙে দিচ্ছেন প্রায়। তাই চীনের শি জিনপিং, পাকিস্তানের আসিফ মনির সরকার ভার্সেস তুরস্কের রজব তৈয়ব এরদোয়ান, এরা একটা বলয় তৈরি করছেন। যে বলয়টি যে বললাম সালতানাতে বাংলা, সেখানে প্রফেসর ইউনূস সম্পৃক্ত হচ্ছেন, এটা ভারতের দাবি।
এবং লালমনিরহাটে বাংলাদেশ কয়েক দশক পর নতুন এয়ারবেস পেতে যাচ্ছে, এমনটিও ভারত দাবি করছে। আমি মনে করি এই কাজে প্রফেসর ইউনূসকে আমাদের সাহায্য করা খুব জরুরি। আর যদি কেউ মনে করে যে এটি হতে দেব না, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এনসিপি, আমি মনে করি এরা দেশ বিরোধী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হবে। দর্শক, আসছি পরের গুরুত্বপূর্ণ খবরটি, ইমরান খান প্রসঙ্গ। ইমরান খানের দল পিটিআই বেশ কয়েকজন সিনিয়র নেতার সাথে আজকে এআরওয়াই এবং কয়েকটি টেলিভিশনের সাংবাদিকরা কথা বলেছে। আমি এআরওয়াই এর একজন সিনিয়র সাংবাদিকের সাথে কথা বললাম। 24 থেকে 48 ঘন্টার মধ্যে সরকার পতনে পার্লামেন্টে আস্থা অনাস্থা ভোটের মতো কোনো চমকপ্রদ সারপ্রাইজ নিয়ে হাজির হতে পারে তেহরিকে ইনসাফ পিটিআই। ইমরান খানের বোন, 3 বোন এবং তার আইনজীবীরা আডিয়ালা জেলে দেখা করেছেন ইমরান খানের সাথে, এবং ইমরান খান তাদের কিছু কৌশল মাতলেব দিয়েছে। বলা হচ্ছে শাহবাজ শরীফের পতনে পার্লামেন্টে অনাস্থা ভোট আনতে যাচ্ছে বিরোধী দল, এবং সেখানে পিটিআই সহ আরো বেশ কিছু দল কোয়ালিশন করে শাহবাজের পতন নিশ্চিত করতে পারে। এটি এখন পাকিস্তানের টপ ট্রেন্ড খবর, বিগ ব্রেকিং খবর। যদি শাহবাজের পতন হয় সেক্ষেত্রে পাকিস্তান কে বসবে ক্ষমতা? আপনাদের মনে আছে ঠিক এরকম একটি পরিকল্পনা বা এরকম একটি সিস্টেমে ইমরানকে কামার জাভেদ বাজওয়া, সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া অনাস্থা ভোটে হারিয়েছিল, এবং ইমরানের কোয়ালিশন গুলোকে জোর করে সরিয়ে নিয়ে গিয়েছিল কে? কামার জাভেদ বাজওয়া, আইএসআই দিয়ে। এরপর থেকে ইমরান খানের উপর একটার পর একটা চাপ, শতাধিক মামলা, প্রায় 200-র মতো মামলা হয়েছে। একটা মামলা জামিন হলে আরেকটা মামলা, একটা মামলা জামিন হলে আরেকটা মামলা, সব সেনাবাহিনী বা এস্টাবলিশমেন্ট করাচ্ছে। তো এই মুহূর্তে শাহবাজের পতন 24 থেকে 48 ঘন্টার মধ্যে পাকিস্তানে বিগ বড় কিছু সারপ্রাইজ আসতেছে, এই বিষয়গুলো আমাদের কাছে খবর আসছে। আমরা মুখিয়ে থাকি পাকিস্তান যেহেতু আনস্টেবল একটা জায়গা, এখানে আসলে কিছু বলা যায় না, ক্রিকেট দলের মতো। এই জন্য পাকিস্তানের খবর ক্রমান্বয়ে কমিয়ে দিচ্ছি। প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে না, আপনাদের আশাব্যঞ্জক কথা শোনাবো, পরবর্তী দেখি যে কিছু ঘটছে না। প্রতিদিনই মনে হচ্ছে কিছু ঘটবে, কিন্তু আর ঘটে না। এই জন্য রাখালার বাঘের গল্পের মতো আর বলতে চাইনি, কিন্তু এখন নতুন করে যে বিষয়টি আসছে আলোচনা, এটি জানালাম। যে কোনো সময় অনাস্থা ভোটের মাধ্যমে বড় রকম বিপদে পড়তে যাচ্ছেন শাহবাজ শরীফ, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাশাপাশি ইমরান খানের বোনেরা জানিয়েছেন যে ইমরান খান ভালো আছেন এবং কোন প্রকার এস্টাবলিশমেন্ট বা সেনাবাহিনীর সাথে তিনি আতাত করে বেরোবেন না, যেটা নওয়াজ শরীফ করেছেন। তিনি আইনি প্রক্রিয়া বেরোবেন, যদি মৃত্যু হয় জেলে থাকবেন। এবং তথ্য পাওয়া গেছে এস্টাবলিশমেন্টের কিছু ব্যক্তিরা ইমরান খানের কাছে দেখা করেছেন এবং তারা এস্টাবলিশমেন্টের বার্তা ইমরানকে দিয়েছেন, আর ইমরান তাদেরকে রিপিট বলেছেন, আমি আতাত করে বের হলে গ্রেফতারের 10 মিনিটে বেরোতে পারতাম, আমি নওয়াজ হতে চাই না, আমি ইমরান খান হতে চাই। তো ইমরান খানের দল পিটিআই একটা বড় রকম আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে পাকিস্তান বড় কোনো ঘটনা হয়তো বা দেখতে যাচ্ছে। প্রিয় দর্শক, শেষ করব। আমরা আবারও বলছি, যুদ্ধ চাই না। বাংলাদেশে প্রফেসর ইউনূসের মতো একজন সাহসী ব্যক্তিকে আমরা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর মতো চেয়ারে রেখেছি। আমরা চাই তিনি এখানে থাকুন, এই দেশকে সোজা করে দাঁড়া করান। আমরা চাই আমাদের যে ভঙ্গুর পররাষ্ট্রনীতি, দুর্বল পররাষ্ট্রনীতি, সেখান থেকে দেশ ফিরে আসুক। তবে একটি হতাশার খবর, প্রফেসর ইউনূস ছাড়া আমাদের দেশের যে উপদেষ্টা মন্ডলীগুলো আছেন তাদের সম্পর্কে আমি একটি কথাই বলবো, এদের দিয়ে রাষ্ট্র চলবে না। যেহেতু ইউনূস সরকারের কিছু লম্বা টার্গেট আছে, আমি মনে করি এখানে একটা বড় রকম পরিবর্তন করে একটা রিফ্রেশমেন্ট চালাবার খুব জরুরি দরকার। যারা আছেন আসিফ নজরুলদের মতো ব্যক্তিরা, যারা মোটামুটি ব্যর্থ লোক, যাদের নিয়ে ইতিমধ্যে মানুষের সন্দেহ সংশয় বেড়েছে, তাদেরকে দ্রুত সরিয়ে এখানে নতুন একটি মুখ, আমরা নতুন একদল উপদেষ্টার মুখ আমরা দেখতে চাই, যারা ভারত
এবং বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশের পক্ষে দাঁড়াবে, যারা ধর্মনিরপেক্ষতা এবং ইসলামের প্রশ্নে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট যে ইসলাম, সেই ইসলামের প্রশ্নে ইসলামের পক্ষে দাঁড়াবে, এবং যারা রাজনীতিকে পরিবারতন্ত্র থেকে বের করে মানুষের মুক্তির পথ খুঁজে দেবে। একটি বিষয় শেষ সময় বলতেই হয়, এই দেশ যদি এবার মুক্তি না পায় আর কখনো মুক্তি পাবে না, হয়তো আমরা নিজ চোখে দেখে যেতে পারবো না। এত হাজার হাজার মানুষের আত্মত্যাগে যে দেশ স্বাধীন হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এই দেশটাকে যেন আমরা আর পিছনে ফিরিয়ে না দেই। একটা দল তারা সেই দিকে দেশটাকে ফিরিয়ে নিতে চায়, যারা পরাজিত শক্তি, তারা চায় দেশটাকে আবারও অন্ধকারে টেনে নিতে। আমাদের এই দেশটাকে টেনে তুলতেই হবে, সেটা প্রফেসর ইউনূসের হাত ধরে হোক, জনাব তারেক রহমান হোক, ডক্টর শফিক হোক। আমরা চাই দেশপ্রেমিক এই ব্যক্তিগুলো এক টেবিলে বসে এই দেশটাকে আগামী দিনের জন্য একটা চমৎকার স্বপ্নের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা একজোট হোক। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখছেন লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।